তুমি জানো আমি কে? সে জানে তুমি কেন চলে গিয়েছিলে? মেয়েটি কি জানে তুমি তাকে কেন বিয়ে করোনি? বা আমরা অনেক সময় আবার বলে থাকি, তুমি আমাকে পড়তে দিবে কিনা? তোমরা বাচ্চাটিকে ঘুমোতে দিবে কিনা? রিয়ার বাবা রিয়াকে বিয়ে করতে দিবে কিনা? শিক্ষার্থী বন্ধু, এই ধরনের বাক্য আমরা দৈনন্দিন জীবনে প্রায় ব্যবহার করে থাকি। তাহলে চলো জেনে নিই যে এই বাক্যগুলিকে যদি ইংরেজিতে বলতে হয়, তাহলে আমরা সেগুলিকে কিভাবে বলতে পারি। রাইট? তাহলে চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। শিক্ষার্থী বন্ধু, প্রথমে আমরা জানবো তুমি জানো আমি কে? সে জানে তুমি কেন চলে গেছিলে? এই ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে কিভাবে অনুবাদ করতে হয়? এই ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে অনুবাদ করতে হলে তার যে গঠন বা স্ট্রাকচার সেটি হচ্ছে প্রথমে ইয়েস নো কোশ্চিন, অর্থাৎ হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ম্যান ভার্ব, তারপরে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, প্রয়োজন অনুসারে হেল্পিং ভার্ব ব্যবহার করা যেতে পারে, তারপরে আদার্স এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে চলো কয়েকটি উদাহরণ করে দেখি। তুমি জানো আমি কে? ডু ইউ নো হু এম আই? রাইট? মোটেও নয়। লক্ষ্য করো, এখানে হু এম আই, হু এর পরে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা স্ট্রাকচারে কি দেখতে পাচ্ছি? স্ট্রাকচারে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব ব্যবহার করা হয়েছে। এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ, এটা বিশেষভাবে আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে সঠিক বাক্যটি হবে ডু ইউ নো, তুমি কি জানো, হু আই এম, আমি কে। আচ্ছা আচ্ছা, এরকমটা কেন হলো চলো একটু বোঝার চেষ্টা করি, একটা ছোট্ট গ্রামারে আলোচনা হয়ে যাক। রাইট? আই হোপ যে তোমরা কিছু মনে করবে না, কারণ আমরা স্পোকেন ইংলিশ আর গ্রামার দুটোই আমাদের একসঙ্গে শেখা হয়ে যাবে। আচ্ছা, আমাদের মনে রাখতে হবে প্রশ্নমূলক বাক্য দু ধরনের হয়, ইয়েস নো কোশ্চিন, ডব্লিউএইচ কোশ্চিন। ইয়েস নো কোশ্চিন যে প্রশ্নের উত্তর হ্যাঁ বানাতে দেওয়া যায়, ডব্লিউএইচ কোশ্চিন যে প্রশ্নের উত্তর হ্যাঁ বানাতে দেওয়া যায় না। ক্লিয়ার? আচ্ছা, ইয়েস নো কোশ্চিন তৈরি করতে হলে আমাদের দুটি পয়েন্ট মনে রাখতে হবে, সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করতে হবে। অর্থাৎ গঠনটি হবে হেল্পিং ভার্ব, সাবজেক্ট, ম্যান ভার্ব, অবজেক্ট প্লাস কোশ্চিন মার্ক। যেমন তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি? লক্ষ্য করো, ডু হেল্পিং ভার্ব, ইউ সাবজেক্ট, নো ম্যান ভার্ব, আর মি অবজেক্ট। এবার চিনলে বলবে ইয়েস, আর না চিনলে বলবে নো। তাহলে এটা ইয়েস নো কোশ্চিন। আচ্ছা, ডব্লিউএইচ কোশ্চিন তৈরি করার জন্য আমাদের তিনটি বৈশিষ্ট্য মনে রাখতে হবে, সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বের আগে ডব্লিউএইচ ওয়ার্ড, আর শেষে জিজ্ঞাসা চিহ্ন। অর্থাৎ গঠনটি হবে এরকম, প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ম্যান ভার্ব, তারপরে অবজেক্ট বা আদার্স, আর শেষে জিজ্ঞাসা চিহ্ন। যেমন তুমি কি খেয়েছো? হোয়াট হ্যাভ ইউ ইটেন? লক্ষ্য করো, প্রথমে হোয়াট, তারপরে হ্যাভ হেল্পিং ভার্ব, তারপরে ইউ সাবজেক্ট, আর ইটেন ম্যান ভার্ব, শেষে জিজ্ঞাসা চিহ্ন। পয়েন্ট ক্লিয়ার? তাহলে ইট ইজ ডব্লিউএইচ কোশ্চিন। আচ্ছা, সমস্যা এখানে নেই, সমস্যা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে একই বাক্যে যদি ইয়েস নো কোশ্চিন আর ডব্লিউএইচ কোশ্চিন থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমরা তাদেরকে কিভাবে লিখবো? তাহলে এখানে আমাদের দুটি পয়েন্ট মনে রাখতে হবে। পয়েন্ট নাম্বার ওয়ান, যদি একই বাক্যে ইয়েস নো কোশ্চিন এবং ডব্লিউএইচ কোশ্চিন থাকে, তাহলে ইয়েস নো কোশ্চিন প্রথমে লিখতে হবে, ডব্লিউএইচ কোশ্চিন তারপরে লিখতে হবে। পয়েন্ট নাম্বার টু, এই ক্ষেত্রে ডব্লিউএইচ কোশ্চিন আর প্রশ্নমূলকের গঠনে নয়, অ্যাসার্টিভের গঠনে লিখতে হবে। অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, প্রয়োজন হলে হেল্পিং ভার্বও থাকতে পারে, তারপরে আদার্স এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। যেমন এবার এক্সাম্পলটি লক্ষ্য করো, তুমি জানো আমি কে? তাহলে এখানে তুমি জানো এটা ইয়েস নো কোশ্চিন, তাহলে ডু ইউ নো হয়ে গেল। আচ্ছা, আমি কে এর ইংলিশ কি হতো? হু এম আই। কিন্তু যেহেতু এখানে ইয়েস নো কোশ্চিন আর ডব্লিউএইচ কোশ্চিন একসঙ্গে আছে, তাহলে এখানে হু এম আই না, প্রথমে হু, তারপরে সাবজেক্ট অর্থাৎ আই, আর তারপরে ভার্ব অর্থাৎ এম। এই গঠনে আমাদেরকে লিখতে হবে। আই হোপ যে তোমরা বিষয়টি বুঝতে পারছো। তাহলে তুমি জানো আমি কে, ডু ইউ নো হু আই এম? পয়েন্ট ক্লিয়ার? আচ্ছা, সে জানে তুমি কেন চলে গেছিলে, তাহলে ডাজ হি নো বা ডাজ সি নো? এ পর্যন্ত হয়ে গেল। আচ্ছা, কেন চলে গেছিলে, তাহলে হোয়াই ইউ ওয়েন্ট। হোয়াই, তারপর ইউ সাবজেক্ট, আর ওয়েন্ট ম্যান ভার্ব। নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো, তারা জানে আমরা কখন আসবো। ডু দে নো হোয়েন উই উইল কাম? লক্ষ্য করো, হোয়েন উই উইল কাম আগে সাবজেক্ট, তারপরে ভার্ব। আশা করি এতক্ষণ তো তোমরা বিষয়টি বুঝেই গেছো। মেয়েটি কি জানে তুমি কেন তাকে বিয়ে করনি? দ্য গার্ল নো হোয়াই ইউ ডিড নট ম্যারি হার? লক্ষ্য করো, হোয়াই, তারপরে ইউ, তারপরে ডিড নট অর্থাৎ সাবজেক্ট, তারপরে ভার্ব। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল, তুমি জানো তার নাম কি? ডু ইউ নো হোয়াট হিজ নেম ইজ বা হোয়াট হার নেম ইজ? ছেলে হলে হিজ নেম আর মেয়ে হলে হার নেম, এটা তো তোমাদের জানাই আছে। তাহলে তুমি জানো তার নাম কি? ডু ইউ নো হোয়াট হিজ নেম ইজ, অথবা ডু ইউ নো হোয়াট হার নেম ইজ, আগে হার নেম, তারপরে ভার্ব ইজ। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের স্ট্রাকচার নাম্বার ওয়ান, যে একই বাক্যে ইয়েস নো কোশ্চিন আর ডব্লিউএইচ কোশ্চিন থাকলে ইয়েস নো কোশ্চিন আগে, ডব্লিউএইচ কোশ্চিন পরে, কিন্তু ডব্লিউএইচ কোশ্চিন আর প্রশ্নমূলকের গঠনে নয়, অ্যাসার্টিভের গঠনে লিখতে হবে। অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আদার্স। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। এবার স্ট্রাকচার নাম্বার টু, আমরা অনেক সময় বলে থাকি তুমি আমাকে পড়তে দিবে কিনা, তোমরা বাচ্চাটিকে ঘুমোতে দিবে কিনা। তাহলে এই ধরনের বাক্যকে ইংরেজিতে অনুবাদ করার জন্য যে স্ট্রাকচারটি হবে সেটি হচ্ছে প্রথমে উইল, তারপরে সাবজেক্ট, তারপরে লেট, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান, তারপর অন্য কিছু থাকলে সেটা লিখতে হবে, এবং শেষে অর নট এটি ব্যবহার করে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। রাইট? তাহলে চলো কয়েকটি এক্সাম্পল করে দেখি। তুমি আমাকে পড়তে দিবে কিনা?
উইল ইউ লেট মি রিড অর নট? আমাদেরকে এখানে মনে রাখতে হবে এই যে লেট শব্দটি কাউকে কোনো কিছু করতে দেওয়া এই ধরনের অর্থ বোঝাতে লেট ব্যবহার করতে হয়। বোঝা যাচ্ছে? তাহলে তুমি আমাকে পড়তে দিবে কিনা? উইল ইউ লেট মি রিড অর নট? তোমরা বাচ্চাটিকে ঘুমোতে দিবে কিনা? উইল ইউ লেট দ্য চাইল্ড স্লিপ অর নট? তোমরা বাচ্চাটিকে ঘুমোতে দিবে কিনা? তুমি আমাকে রিয়ার সঙ্গে দেখা করতে দিবে কিনা? উইল ইউ লেট মি মিট রিয়া অর নট? রাইট? তারা আমাদেরকে বাইরে যেতে দিবে কিনা? উইল দে লেট আস গো আউট অর নট? রিয়ার বাবা রিয়াকে বিয়ে করতে দিবে কিনা? ভেরি ইন্টারেস্টিং। চলো এটা তোমরা বলো। বলো কি হবে? বলতে পারছো? চলো আমি হেল্প করে দিচ্ছি। যা রিয়ার বাবা, এখানে আমাদেরকে অ্যাপোস্ট্রোফিয়াস ব্যবহার করতে হবে। উইল রিয়াজ ফাদার, আচ্ছা অ্যাপোস্ট্রোফিয়াসের নিয়ম তোমাদের জানা আছে। দুটি নাউনের মধ্যে যদি পারস্পরিক সম্পর্ক বোঝায় তাহলে ওই দুটি নাউনকে ইংরেজিতে অনুবাদ করার জন্য আমরা অ্যাপোস্ট্রোফিয়াস ব্যবহার করতে পারি। যেমন রোহানের বাবা, তাহলে রোহান আগে, তারপরে বাবা আর রোহানের সঙ্গে অ্যাপোস্ট্রোফিয়াস ব্যবহার করতে হবে। অর্থাৎ যে মালিক সে আগে আর যার মালিক সে পরে আর মালিকের শেষে অ্যাপোস্ট্রোফিয়াস ব্যবহার করতে হবে। যেমন রিয়ার বাবা, তাহলে কি হবে? রিয়াজ ফাদার, তাই না? রাইট? তাহলে আমাদের সিম্পলি মনে রাখতে হবে দুটি নাউনের মধ্যে যদি পারস্পরিক সম্পর্ক বোঝায় তাহলে যে মালিক সে আগে, যার মালিক সে পরে আর মালিকের শেষে অ্যাপোস্ট্রোফিস ব্যবহার করতে হবে। যেমন রোহানের বাবা, তাহলে রোহানস ফাদার, এটসেট্রা এটসেট্রা। তাহলে রিয়ার বাবা রিয়াকে বিয়ে করতে দিবে কি না? উইল রিয়াজ ফাদার লেট রিয়া গেট ম্যারিড অর নট? ইট ইজ দ্য অ্যান্সার। তাহলে আশা করি দৈনন্দিন জীবনে আমরা এই ধরনের বাক্যকে এবার খুব সহজেই ইংরেজিতে অনুবাদ করতে পারবো। রাইট? শুধু স্ট্রাকচারটা একটু মনে রাখতে হবে আর এই ধরনের বাক্যগুলোকে বেশি বেশি করে অ্যাপ্লাই করতে হবে, বেশি বেশি করে ইউজ করতে হবে। দ্য মোর ইউ ইউজ দিস সেন্টেন্সেস দ্য মোর ইউ গেট দ্য ফ্লুয়েন্সি। রাইট? যত ব্যবহার করবে তত স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্সি আসবে আর খুব সহজেই তোমরা এই বিষয়গুলিকে বলতে পারবে। প্রথমে আমাদের স্ট্রাকচার মনে রাখতে হবে, কিন্তু যখন আমরা এই ধরনের বাক্য ব্যবহার করে অভ্যস্ত হয়ে যাব তখন আমাদের আর স্ট্রাকচারের কথা মনে পড়বে না, অটোমেটিক্যালি তখন আমাদের বাক্য বেরিয়ে আসবে। রাইট? So dear brothers and sisters, here is the end of today's discussion. Today you have learned two most useful, very important sentence structures that will help you in your daily conversation with family, friends and colleagues. Right? I hope you have enjoyed the class. If you really think the class is helpful, please like the video, share it with your friends. And if you are new here, please subscribe the channel. And if you are watching this video on Facebook, please follow our Facebook page. Right? So meet you soon in another video. Till then, be happy, take care of yourself, keep watching and keep learning spoken English. Happy learning.